কিছুটা নিরাপত্তা মনে হইতো, কিন্তু না, আসলে দিন শেষে আগের মতোই সব। একজন যায় আরেকজন আসে, সেও আগের মতো হিংস্র হয়ে ওঠে। অনেকে ওই নাম্বারে অনুদান পাঠিয়েও দিচ্ছে, এখন ওই অনুদানের টাকাটা কোথায় ব্যয় হবে সেটা এখনও জানা যায়নি। তারা কি করছে না করছে এটা আমি জানি না, ঠিক আছে। আমিও তো তখন অনুদান কালেক্ট করছিলাম, ঠিক আছে, আমিও ভিডিও বানাইছি। তো আমিও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেওয়া দরকার বিশ্বস্ত, বা আমি নিজেও তো প্রায় 3000 মানুষের খাবার নিয়ে ওই সময় আমি নিজেও 2-3টা জায়গায় গেছিলাম, যেরকম নোয়াখালী গেছিলাম, ফেনী গেছিলাম। দর্শক, আমরা এখন আছি উত্তরার লাবণী 4 শুটিং হাউসে। সেখানে আমরা আমাদের সাথে দেখা হয়েছে এসপ্রি ক্রিয়েশনের কর্ণধার, আসলে যিনি ফেসবুক সহ ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষদেরকে এন্টারটেইন করে থাকে, এবং আমরা প্রতিনিয়ত তার ভিডিও দেখি। বিভিন্ন প্রতিবাদীমূলক ভিডিও তিনি দেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে তিনি ভিডিও বানান। তার সাথে কথা বলবো, জানবার চেষ্টা করব তার কাজ এবং তিনি কি নিয়ে ব্যস্ত। ভাই কেমন আছেন? ভাই এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, এই যে আমরা গতকাল দেখেছিলাম যে মাইলস্টোন স্কুল নিয়ে আসলে একটি ভিডিও আপনি বানিয়েছিলেন, সেখানে আসলে কি মেসেজ দিতে চেয়েছিলেন? এবং না, ভিডিও বানাই নাই, একটা অ্যাওয়ার্ড শো হয়, ওখানে অ্যাওয়ার্ড পাই, সবাই খুব আনন্দিত। তো ওখানে জাস্ট বলছে হয়তো আনন্দটা খুব একটা আনন্দিত না, কারণ যেহেতু কিছুদিন আগেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে। তো আমি সেই সকল শিশুদের উদ্দেশ্যে বলছি যে এই অ্যাওয়ার্ডটা তাদেরকে উৎসর্গ করা, বাট দিন শেষে দোয়া করতে হবে, কারণ অ্যাওয়ার্ড উৎসর্গ করলে তাদের কোনো কাজে আসতেছে না। সো আমাদের যেটা করতে হবে, দোয়া করতে হবে, এটাই বলছে। সো একটা প্রোগ্রাম হয়েছিল, ওইটারই একটা গ্লিমস কালকে ছাড়। পুকুর পাড়ে আমরা দেখেছিলাম যে আপনার বাবার সাথে ওইটা বলতে আরেকটা জিনিস মিন করছে, সেটা হচ্ছে এখন সরকার মাঝে মধ্যে পোস্ট করে বিভিন্ন অনুদান চায়। হ্যাঁ, তো অনুদান তো আমরা চাইবো, আমরা গরিব মানুষ, আমরা আমরা নিয়ে আরেকজনকে দেই। বাট সরকার যদি আমাদের থেকে নিতে চায়, ওই মন মানসিকতাটা খারাপ, ওইটার জন্য একটু হালকা ফান করা আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কখনোই এরকম দেখা যায়নি যে সরকার আসলে সাধারণ মানুষের কাছে এরকম ঘটনায় সাহায্য চেয়েছে, এবং এটা এবারই প্রথম, আবার ডিলেটও করেছে। এটা আসলে খুবই হাস্যকর। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে এটা অ্যাডমিন প্যানেলের কে একজন করছে, কোন একজন। আমার মনে হয় না এটা যার পেজ থেকে বা যার নামে পেজটা চলতেছে সে নিজে এই ব্যাপারে অবগত কিনা, আমার মনে হয় না, হয়তো অবগত না, তার আর আশেপাশের লোকজনরা এটা করছে। বাট পরে যখন দেখছে এটা ঠিক না, তখন তো ডিলিট করছে এই দিন শেষে, এটাই আর কি। অনেকে ওই নাম্বারে অনুদান পাঠিয়েও দিচ্ছে, এখন ওই অনুদানের টাকাটা কোথায় ব্যয় হবে সেটা এখনও জানা যায়নি। সেই সাথে আমরা দেখেছি যে ফেনীর যে বন্যা যখন হয়েছিল, তখন এনসিপির যারা সদস্যরা, তখন তো এনসিপি গঠন হয়নি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রায় 12 কোটি টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা নিয়ে এখনও প্রশ্ন করা হয়, এবং সাজিদ সালামকে আমরা দেখেছিলাম ফেনীতে প্রশ্ন করেছে, তিনি প্রশ্ন উত্তর দিনই পরে এসে আবার উত্তর দিলেন যে তারা জমা। আসলে আপনার কি মনে হয় যে আসলে টাকাগুলা এইভাবে যখন তাদের দরকার ছিল তখন না দিয়ে এটা সরকারের ফান্ডে জমা দেয়, এটা কতটুকু যৌক্তিক? না, আসলে এইসব বিষয়ে আমার মতামত না দিলে ভালো, আমি খুবই নগণ্য, তারা কি করছে না করছে এটা আমি জানি না, ঠিক আছে। আমিও তো তখন অনুদান কালেক্ট করছিলাম, ঠিক আছে, আমিও ভিডিও বানাইছি। তো আমিও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেওয়া দরকার বিশ্বস্ত, বা আমি নিজেও তো প্রায় 3000 মানুষের খাবার নিয়ে ওই সময় আমি নিজেও 2-3টা জায়গায় গেছিলাম, যেরকম নোয়াখালী গেছিলাম, ফেনী গেছিলাম। তো আমি আমারটুক জানি, এখন ওরা কেন এগুলো করে, কি চায়, এটা আসলে তারাই ভালো বুঝবে। আপনি যখন যেহেতু গিয়েছেন, আমরা সেই সময় কাভার করতে সেখানে গিয়েছিলাম, আমরা দেখেছি যে আসলে ফেনীর মানুষের তখন যে অবস্থা ছিল, আসলে সেই সময়ে আসলে তাদের খুব দরকার ছিল যে তাদের সহায়তাটা, এবং তাদের আর্থিক অবস্থাটা এমন ছিল যে তাদের আসলে পরে সেটা দরকার নেই। আমরা দেখেছি ডুপ্লেক্স বাড়ি, কিন্তু তারা খুব অনাহারে দিন কাটাচ্ছে পানির মধ্যে। হ্যাঁ, যারা মধ্যবিত্ত তারা তো আসলে চেয়ে নিতে পারে না, তাদের জায়গাটা বেশি খারাপ, কারণ নিম্নবিত্তরা চাইতে পারতেছে, কারোর থেকে হাত পাততে পারতেছে, বড় লোকদের কাছে টাকা আছে। বাট সবচেয়ে বেশি যারা ভোগান্তিতে থাকে সেটা হচ্ছে মিডল ক্লাসের মানুষজন। তো ওইটাই তো আমি তো অবশ্যই বলবো যে তখন অবশ্যই দরকার ছিল তাদেরকে হেল্পটা করা, কারণ পরে তো মানুষ আসলে চায় না, কারণ কেউই তো আসলে আছে না, অনুদান নেওয়ার মতো পাবলিক ছিল, বাট যারা ছিল না বা যাদের দরকার ছিল ওই সময়, তারা আসলে পাওয়া উচিত ছিল। এবং আমি যখন ওই সময় গেছি, ওই সকল মানুষদেরকে দেওয়ার চেষ্টা করছে, কারণ আমরা যখন ট্রাক নিয়ে যেতাম, যারা নিম্নবিত্ত তারা চলে আসতো ট্রাকের সামনে, কিন্তু মধ্যবিত্তরা লজ্জায় আসতে পারতো না, আসতে চাইতো না। তাদেরকে আমরা মানুষজন দিয়ে বাসায় গিয়ে পৌঁছানোর ব্যবস্থা করছি, যাতে তারা লজ্জা না পায়, এমনকি তাদের কোনো ভিডিও যাতে না তুলে, তাদের ছবি যাতে পাবলিশ না হয়, ওই ব্যাপারটাও খেয়াল রাখার চেষ্টা করছি। সো এটাই। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা আসলে আমরা দেখেছি যে এই তথ্য প্রযুক্তির এই যুগে অনেকে আসলে এই যে ভাই সাহেব বা আমাদের বদবচন বা এই ধরনের অনেকেই আসলে কাফি, অনেকেই আসলে ভালো করছে, কিন্তু একটা সময় দেখা যায় তার সাথে রাজনৈতিকটা সংশ্লিষ্টতার বিষয়, বা একে সাপোর্ট করছে ওকে সাপোর্ট করছে, এই বিষয়টা আসলে আপনি আপনার জায়গা থেকে কী বলবেন?
এখন এটা তো সবারই ব্যক্তিগত মতামত থাকতেই পারে, মতাদর্শ থাকতেই পারে, কিন্তু আমি কোনো রাজনৈতিক দল, আমি কোনো কিছুই নাই। আমি আমি আমার সেফটি, যা বর্তমান যে অবস্থা, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করে সেফলি রাস্তাঘাটে চলতে পারলে আলহামদুলিল্লাহ। আমি কোনো দলের নাই, যে দল ভালো করে আমি সেই দলেরই, ব্যাপারটা এরকম। আমার পার্সোনাল কোনো অপিনিয়ন নাই, পার্সোনাল কোনো মতামত নাই দলের বিষয়ে। সো এটাই, আমি এনসিপিও চিনি না, আমি বিএনপি চিনি না, আমি কাউকে চিনি না। আমি চিনি কি আমার সেফটি, আমি এখন ভালোভাবে বাঁচতে পারলে হয়েছে। এখন এই যে বিমান দুর্ঘটনা, এটা তো অবশ্যই কিছু গাফিলতি আছে। এমন একটা মানে মানে ভিড়, মানে যে এলাকায় এত মানুষজন, মানে জনমানব একটা এলাকায় কেন এই প্লেন কেন উড়াচ্ছে, কেন এই প্রশিক্ষণ দিচ্ছে, এটা তো আলাদা একটা জায়গা হওয়া উচিত ছিল। তো এই জিনিসগুলো ঠিক থাকলেই তো হয়। সো এটা যে দল করবে আমি আমার কোনো পার্সোনাল মতামত নেই এই বিষয়ে। আচ্ছা, গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনি বারবার বলছেন যে নিরাপত্তার কথাটা, গণ অভ্যুত্থান পরবর্তী সময় আসলে আপনি কি মনে করেন যে আপনি যখন রাস্তায় হেঁটে যান বা বাসায় যান নিরাপদ মনে হয় কিনা? কিছুটা নিরাপত্তা মনে হইতো, কিন্তু না, আসলে দিন শেষে আগের মতোই সব। একজন যায় আরেকজন আসে, সেও আগের মতো হিংস্র হয়ে ওঠে, দিন ঘুরে ফিরে একই। তো এখন দেখি কি হয় সামনে।